অভাগা যে দেখে যায় সাগর শুকিয়ে যায়। বাংলাদেশ টপ ওয়ানকে দেখলে যেন এমনটাই আমার কাছে মনে হয়। তোমরা জানো ফ্রি ফায়ার প্রো লিগ থেকে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড সম্পূর্ণভাবে ছিটকে গিয়েছে। খুবই খারাপভাবে তারা পয়েন্ট টেবিলের 12 নম্বর পজিশন অর্জন করেছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বিশেষ করে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে যারা সাপোর্টার আছে, যারা ই স্পোর্টস লাভার আছে, তাদের জন্য এটা অনেক বড় একটা ধাক্কা। আমরা সবাই জানি বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডটা ই স্পোর্টস কমিউনিটির জন্য কতটা ইম্পর্টেন্ট একটা স্কোয়াড। না শুধুমাত্র এটার জন্য না যে তারা থাকলে অনেক বেশি ভিউজ হয়, তারা থাকলে মানুষ আগ্রহ পায় গেম খেলার জন্য কিংবা ই স্পোর্টসে কিছু করার জন্য। কারণ তারা এমন একটা স্কোয়াড যারা গ্র্যান্ড মাস্টার থেকে শুরু করে আজকে তারা ই স্পোর্টসে আধিপত্য দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু সেইখানে এসেই তারা ব্যর্থ হয়েছে। যেইখানে তাদের জ্বলে ওঠা দরকার, যেইখানে তাদের ভালো গেম প্লে করা দরকার, সেইখানেই তারা বারবার ব্যর্থ হচ্ছে। ফ্রি ফায়ার প্রো লিগ বাংলাদেশ থেকে তারা একদম বাজেভাবে ছিটকে গিয়েছে, এবং তারা শুধু এখান থেকে ছিটকে গিয়েছে ব্যাপারটা কিন্তু এমন না, তারা ছিটকে গিয়েছে রমাদান কাপ থেকেও, যেটার প্রাইস পুল প্রায় 30 লক্ষ টাকা। সো এক ডিলে দুইটা পাখি মিস করে ফেলেছে আমাদের বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড। কি এমন হয়েছিল, কেন এমন দুর্দশা, কেন এত বাজে গেম প্লে, কেন এত বাজে টিম ওয়ার্ক করলো বাংলাদেশ টপ ওয়ান? এটা কি তোমাদের জানতে ইচ্ছা করে না? আমি জানি তোমাদেরও জানতে ইচ্ছা করে, এবং আমারও এই জিনিসটা খুঁজে বের করতে ইচ্ছা করে আসলে বাংলাদেশ টপ ওয়ান কেন এত বাজে পারফরমেন্স করলো। তো বুঝতে পারতেছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। যদিও মনটা অনেক বেশি খারাপ লাগতেছে যে আসলে বাংলাদেশ টপ ওয়ান আমাদের সাথে এই জার্নিতে আর নাই, কিন্তু তারপরও চলো আমরা ভিডিওতে দেখার চেষ্টা করি তাদের ভুলগুলো কোথায় ছিল এবং কেন তারা ছিটকে গিয়েছে। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো জিকুবি অফিশিয়াল ইউটিউব চ্যানেল, আর অবশ্যই একটা ভিডিওতে লাইক দিও। তো চলো মেইন ভিডিও শুরু করি। দেখো ভাই, প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই বাংলাদেশে হাতে গোনা মাত্র কয়েকটা স্কোয়াড আছে যাদেরকে দেখে মানুষ শিখে এবং যাদেরকে দেখে মানুষ আগ্রহ প্রকাশ করে ভবিষ্যতে তারা কিছু করবে সেই ব্যাপারে পরিকল্পনা করে। বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড এমন একটা স্কোয়াড যাদেরকে দেখে হাজার হাজার ছেলে পেলে স্বপ্ন দেখে যে তারাও একদিন ই স্পোর্টস প্লেয়ার হবে। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান এত বাজে পারফরমেন্স কেন করলো? যেখানে তাদের ডে বাই ডে ইম্প্রুভ করার কথা, সেখানে তারা ডে বাই ডে পয়েন্ট টেবিলের সর্বনিম্ন স্থানটাই বারবার অধিকার করে। এটা কেন এমন হয়? বাংলাদেশ টপ ওয়ান কি তাহলে আসলে ফুরাই যাচ্ছে? বাংলাদেশ টপ ওয়ান কি আসলে ই স্পোর্টস থেকে ছিটকেই যাচ্ছে? তারা কি ই স্পোর্টস দিকে খুব একটা ফোকাসড না? তারা কি ই স্পোর্টস দিয়ে খুব একটা পরিকল্পনা করে না? দেখো ভাই, ফ্রি ফায়ার প্রো লিগ বাংলাদেশ সিজন 1 ডে 3 এর গেম প্লে বিশ্লেষণ করার আগে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করতে চাই। তোমরা যদিও এটা অলরেডি অনেকেই জানো, বাংলাদেশ টপ ওয়ান যে স্কোয়াডটা আছে তারা কিন্তু আসলে একটা সময় গ্র্যান্ড মাস্টার পুশ দিত। তাদের টিমে যে প্লেয়ারগুলো আছে, শুভর কথা বলো কিংবা আলিফের কথা বলো কিংবা মাহফুজের কথা বলো কিংবা মেহেদির কথা বলো, তাদের এই টিমটা কিন্তু আগে সবাই গ্র্যান্ড মাস্টার পুশের দিকে বেশি ইন্টারেস্ট ছিল। কিন্তু ডে বাই ডে তারা পরিকল্পনা করলো তারা ই স্পোর্টসে অংশগ্রহণ করবে, এবং তারা সেটাই করলো। ই স্পোর্টসে কিন্তু আগে একটা সময় কম্পিটিশন অনেক বেশি কম ছিল, এবং ওই সময়টায় তাদের পারফর্ম করা অনেক ইজি ছিল, যেহেতু তারা রেগুলার একসাথে গেম প্লে করতো, তো তাদের মধ্যে একটা বন্ডিং ছিল। কিন্তু আমরা জানি ই স্পোর্টসের প্ল্যাটফর্মটা বা ই স্পোর্টসে গেম প্লে করার ধরনটাই টোটালি আলাদা। র্যাঙ্ক পুশ এবং ই স্পোর্টস দুইটা আলাদা জগৎ। এখন প্রবলেমটা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান তো আগে ভালোই গেম প্লে করেছে, তাহলে এখন এত বাজে গেম প্লে কেন করতেছে? আমরা সবাই জানি বাংলাদেশ টপ ওয়ানের কয়েকটা স্ট্রং পয়েন্ট আছে এবং কয়েকটা দুর্বল পয়েন্টও আছে। প্রথমত আমরা জানি যে একটা স্কোয়াড স্ট্রং হওয়ার জন্য যেমন প্লেয়ার দরকার, তেমন একটা পারফেক্ট আইজিএলও দরকার। রাত ভাই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের জন্য একজন পারফেক্ট আইজিএল। রাত ভাই খুব ভালো জোন প্রেডিকশন করতে পারে, কিন্তু আমরা জানি শুধুমাত্র জোন প্রেডিকশন করতে পারলেই তুমি ম্যাচ জিততে পারবা না। কারণ আমরা জানি এক একটা গেমে অনেকগুলো পার্ট থাকে, যেমন ল্যান্ডিং ক্র্যাশ থাকে, অর্থাৎ যখন তুমি ল্যান্ড ক্র্যাশ করবা সাথে সাথেই ক্ল্যাশ হতে পারে। ওই সময় তুমি কেমন ফাইট করবা, ইগনোর করবা নাকি তুমি 3:1 ফাইট করবা নাকি 2:2 ফাইট করবা, এই প্ল্যানিংগুলো প্রপারলি করা, এবং তুমি যে টিম মেটগুলোকে নিয়ে এই প্ল্যানিংগুলো করছো তারা কতটা এই পজিশন স্ট্রং সেটা নিয়ে তোমাকে প্ল্যানিং করা। অর্থাৎ টোটালি এই ব্যাপারটা বলতে পারো ইন্টারনাল একটা ব্যাপার, যে তুমি টিম স্ট্র্যাটেজি কিভাবে সাজাইতেছো। জোন প্রেডিকশন পারফেক্টলি করতে পারলেও আমার কাছে মনে হয় তাদের ফায়ার পাওয়ারে অনেক দুর্বলতা আছে। কুইক ডিসিশন, কুইক রোটেশন, ফাইট স্কিপ করা এবং প্রপার ফায়ার পাওয়ারের সাথে গেম প্লে করা। এই যে তোমাদেরকে যে পয়েন্টগুলোর কথা বললাম, যে টিমে এই সকল পয়েন্টে পারফেক্টলি স্ট্রং হবে ওই টিমটাই বেটার গেম প্লে করবে। কিন্তু তোমরা কি বলতে পারো বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে টোটাল ফায়ার পাওয়ার প্লেয়ার আছে? এবারে টুর্নামেন্টে তোমরা যদি গ্রুপ স্টেজ থেকে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবা বাংলাদেশ টপ ওয়ান যেখান থেকে আসলে ফাইট করে করে আসছে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল। সেইখানে যে দলগুলো ছিল তারা কিন্তু তুলনামূলক বর্তমান গ্রুপে যে দলগুলো আছে তাদের থেকে একটু উইক বলতে পারো, কিন্তু যখন তাদেরকে ভালো জায়গায় ভালো গেম প্লে করতে হবে তখনই তারা পয়েন্ট টেবিলের 12 নম্বর হয়ে গেছে। তোমরা শুভর কিছু ক্লিপ দেখেছো যেখানে শুভ একদম নির্দ্বিধায় স্বীকার করেছে যেখানে তাদের আর্লি ক্ল্যাশে তারা
পরাস্ত হয়েছে। 4 ম্যাচ আমাকে ল্যান্ডিং এ প্রত্যেকটা ম্যাচে একটা বালের স্কোর ছিল, ওই স্কোরটা প্রত্যেকটা ম্যাচের সাথে নামছে, প্রত্যেকটা ম্যাচের সাথে নামছে। ওগুলো ফাইট শেষ করতে করতে টিম আয় পরে আরো 2-3টা টিম আমাকে উপরে ওই সেম টিমই নামছে। ওগুলো ফাইট শেষ করতে করতে এতক্ষণ লেট হয়ে ওরা রাজ দেয় না, আমরা রাজ দিতে পারি না। শেষ করতে করতে 2-1টা কিল পাই, আরেক টিম এসে মেরে দেয়। আমি খেলতেই পারি না একরায়। আমি একটা বটের তো বাজে খেলা আছে, ওই খেলাটা আমার উপরে গেছে এই 2টা দিন ধরে। তাদের সাথে বারবার করে নেমেছে এবং তাদের সাথে ল্যান্ডিং ক্ল্যাশে তারা বারবার করে ব্যর্থ হয়েছে। হয়তোবা কোনো কোনো সময় তাদের সাথেই ব্যর্থ হয়েছে, হয়তোবা কোনো কোনো সময় তারা থার্ড পার্টির কাছে ব্যর্থ হয়েছে। তো এই ল্যান্ডিং ক্ল্যাশটা একটা কিন্তু ফায়ার পাওয়ার অ্যাবিলিটির মধ্যেই পড়ে। ল্যান্ডিং ক্ল্যাশে কিন্তু সবার কাছে খুব বেশি ভালো লুট নেওয়ার সুযোগ থাকে না। যার ফায়ার পাওয়ার বেশি বেটার থাকে সে কিন্তু এই ফাইটটা নিজের করে নিতে পারে। হ্যাঁ, অবশ্যই এইখানে কিছু স্ট্র্যাটেজিও অ্যাপ্লাই করা যায়, সেটা ডিপেন্ড করে আইজিএল কতটা স্ট্রং তার উপরে। সে কিভাবে প্ল্যান করতেছে, সে কি 2x2 ফাইট করতেছে, সে কি 3x1 ফাইট করতেছে, অর্থাৎ একজন প্লেয়ারকে সে সেফ জোনে রাখতেছে, বাকি 3টা প্লেয়ারকে নিয়ে সে ফাইট করতেছে, একটা প্লেয়ারকে সে দূরে, 2টা প্লেয়ারকে সে কাছে, সে কোন স্টাইলে ফাইটটা কভার করার ট্রাই করতেছে সেটা ডিপেন্ড করে। এবং অবশ্যই সে যে জায়গাটা ল্যান্ড করতেছে সেই জায়গাটায় কোথায় কি লুট পাওয়া যেতে পারে সেই ব্যাপারেও প্রপার নলেজ থাকতে হবে। অর্থাৎ ধরো 3টা প্লেয়ার যদি 3টা টোকেনের উপরে নামে, একটা প্লেয়ার যদি ভেন্ডিং এর কাছে থাকে, 3টা প্লেয়ার যদি আর্লি ফাইটও নেয়, তারা যদি টোকেন বাড়ি দিয়ে ফাইট নিতে গিয়ে মরেও যায়, তাহলে যে ভেন্ডিং এর কাছে থাকবে সে কিন্তু আবার তাদের টিমমেটকে খুব ইজিলি রিভাইভ দিতে পারবে। আবার তার উল্টোটাও হতে পারে, যদি তারা এখানে শাইন করে ফেলে তাহলে কিন্তু তারা এখান থেকে ভালো এলিমিনেশন পয়েন্টও নিয়ে নিতে পারে। আই নো স্পোর্টস প্লেয়াররা এগুলো জানে, এগুলো কমন ব্যাপার, বাট তারপর আমি তোমাদেরকে বললাম যখন এগুলো পারফেক্টলি ওয়ার্ক করবে না তখনই একটা টিম ফেল করবে। সো এগুলো ছিল কিছু স্ট্র্যাটেজি কথাবার্তা। বাট এখন আমি তোমাদেরকে দেখাবো ডে 3-র 2টা গেম প্লে। কারণ আমরা জানি এখানে টোটাল 6টা গেম প্লে হয়েছিল, তার মধ্যে 2টা লাইভ হয়েছে আর 4টা অফলাইনে হয়েছে। যদি তোমরা এখানে লক্ষ্য করো, স্কাই লজে এই জায়গাটায় বাংলাদেশ টপ 1 স্কোয়াড তারা ল্যান্ড করে এবং এইখানে তারা নতুন একটা স্কোয়াডকে পায়, যেটা হচ্ছে টিম রেইজ। এই টিম রেইজ হচ্ছে সেই টিম যারা কন্টিনিউ বাংলাদেশ টপ 1 কে প্রত্যেকটা ম্যাচে পেন দিয়েছে। এটা হইতেই পারে বাংলাদেশের লবিতে কিংবা ইন্টারন্যাশনাল লবিতে মাঝে মধ্যে কারো ল্যান্ডিং পজিশন সেম হয়ে যায়। যখন ল্যান্ডিং পজিশন সেম হয়ে যায় তখন অবশ্যই ডিফারেন্ট কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়। বাংলাদেশ টপ 1 এর কাছে আমার কেন জানি মনে হয় এই পরিমাণে রিসোর্স ছিল না যে তাদের সাথে ল্যান্ডিং ক্ল্যাশ হওয়ার বড় সম্ভাবনা আছে, এবং সেটা শুধু একটা ম্যাচে না, প্রত্যেকটা ম্যাচেই এই সম্ভাবনা আছে। তারা প্রপারলি ডিপলি বিশ্লেষণ করছে কিনা এইটা কিন্তু একটা প্রশ্ন। যদি এটা না হয় তাহলে তারা কেন 6টা ম্যাচই তাদের সাথে বারবার করে ক্ল্যাশ করবে? এই জায়গায় যদি তোমরা ফাইটটা দেখো, এইখানে কিন্তু বাংলাদেশ টপ 1 অলরেডি রাত সে বুঝে গেছে এখানে একটা প্লেয়ার আছে, এবং যখন এখানে প্লেয়ার আছে তারা দেখছে, আর এই জায়গায় কিন্তু প্লেয়ার ছিল শুধুমাত্র মুশফিক একা, তখন যদি তারা রাশ দিয়ে ফেলতো আমার মনে হয় এই ফাইটটা বাংলাদেশ টপ 1 কন্ট্রোলে নিয়ে নিত। বাট দেখো তারা এখনো পর্যন্ত স্টিল একদম হোল্ড করে বসে আছে। যদিও তোমরা একটু খেয়াল করে দেখো টিম রেইজের কিন্তু একটা প্লেয়ার এখনো বেশ খানিকটা দূরে, সেটা হচ্ছে টিম রেইজ হামিম পিছন দিক দিয়ে চলে আসে এবং হামিমকে মারতে যায় মেহেদি। হামিমকে ডাউন করার পরে বাংলাদেশ টপ 1 এর উচিত ছিল সরাসরি তাদের উপরে রাশ করে দেওয়া। তারা 2টা প্লেয়ার থাকুক কিংবা 3টা প্লেয়ার থাকুক ওইটা দেখার সময় ছিল না, এবং যেহেতু তারা ফাইটে এঙ্গেজ হয় নাই, হামিমরা অর্থাৎ টিম রেইজ ওই পরিমাণে সুযোগ পেয়ে গেছে, তারা তাদের টিমমেটকে রিকল করে ফেলছে। এরপরে ফাইটটা যদি তোমরা দেখো, এখানে মাহফুজ চলে আসে, মাহফুজকে নকডাউন করা হয়, ক্রোনোর ইউজ করা হয় টিম রেইজের তরফ থেকে। দেখো এখানে একটা একটা করে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু নকডাউন করতেছে মিস্টার N888, এবং এই N888 এবং এই হামিমের সম্মিলিত একটা ফাইটে পুরোপুরি বাংলাদেশ টপ 1 স্কোয়াডটা এখানে এলিমিনেট হয়ে যায়। এবং অবশ্যই টিম রেজের তরফ থেকে N888 অনেক বেশি প্রশংসার দাবিদার। তাহলে কিন্তু দেখো খেয়াল করে হামিমকে আগে নকডাউন করার পরেও বাংলাদেশ টপ 1 তাদের উপরে রাশ না করার কারণে একটা ভালো প্রেসারে পড়ে যায়, এবং যখন হামিম আকাশে থাকে ল্যান্ড করে না তখন পর্যন্ত কিন্তু তারা ডিসিশন মেকিং করতে পারে না, এবং যখন প্রপার ফায়ার পাওয়ার দেখানোর সময় আসে তখন N888 একাই কিন্তু আসলে তাদের উপরে ভারী একটা প্রেসার তৈরি করে, এবং এই জায়গাটা কিন্তু ব্যর্থ হয়ে যায় বাংলাদেশ টপ 1। যাই হোক ভাই, অনেক হয়ে গেছে বিশ্লেষণ, অনেক হয়ে গেছে ট্যাকটিক্স নিয়ে কথাবার্তা, বাট এখন তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাই। নাম্বার 1, বাংলাদেশ টপ 1 এমন একটা টিম যাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে, যাদেরকে মানুষ অনেক বেশি ইন্সপিরেশন হিসেবে মানে এবং তাদেরকে অনেক বেশি সাপোর্ট করে। হ্যাঁ, একটা দুটা টুর্নামেন্টে খারাপ খেলা হইতেই পারে, বাট তুমি যদি রিসেন্টলি কিছু টুর্নামেন্টের দিকে তাকিয়ে দেখো, বাংলাদেশের টপ 1 এর আসলে খুব ভালো একটা দিন যাচ্ছে না। আমি চাই বাংলাদেশ টপ 1 আরো বেশি ভালো করুক এবং তারা আরো বেশি ভালো খেলুক, তারা আরো বেশি পরিকল্পনায় পরিবর্তন আনুক, তারা দরকার হলে টিমের প্লেয়ারদেরকে আরো বেশি স্ট্রং করুক, দরকার হলে
চেঞ্জ করুক, কিন্তু আমি চাই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডটা যাতে আরো অনেক বেশি ভালো খেলে। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য একদম এমনটা না যে তাদেরকে হেট দিতে হবে, কিংবা তারা খেলা পারে না, কিংবা তারা স্পোর্টস বোঝে না। তারা যথেষ্ট পারফেক্টলি স্পোর্টস বুঝে এবং তারা যথেষ্ট পারফেক্টলি গেম প্লেও করে। বাট দিন শেষে আমরা মানুষ, আমাদের কোথাও না কোথাও ভুল হয় ডিসিশন মেকিং এ। সো অবশ্যই এই জিনিসগুলো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে পরবর্তীতে ভালো করতে হইলে। আমরা সবাই বাংলাদেশ টপ ওয়ানের সাথে আছি ভাইয়ের মতন, আমরা তাদেরকে সাপোর্ট করি অ্যাজ এ সাপোর্টারের মতন। আমরাও চাই তারা ভালো কিছু করুক, আমাদের জন্য ভালো কিছু সুযোগ তৈরি করুক, বাংলাদেশের স্পোর্টসকে আরো অনেক দূরে তারা এগিয়ে নিয়ে যাক। তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারো, এবং দিন শেষে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক না করলে লাইক করে দিও। দ্যাটস ভিডিও ফর টুডে। আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।